স্যার প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো যে গতকাল রামনবমী গেল এবং আমরা দেখতে পেলাম যে যাদবপুরে যেখানে ধরুন গোমাংসের জন্য স্টল হয়, ঈদের নামাজ হয়, গোমাংসের স্টল হয়, সেখানে রামনবমীকে বন্ধ করা নিয়ে একটা মানে কি বলবো একটা ঝামেলাও হয়, মানে রামনবমীকে বন্ধ করতে হবে এরকম একটা প্রচেষ্টাও চলে। একে কি ধরনের সেকুলারিজম বলা যায় স্যার? না, সত্যি কথা বলতে কি আমি কিন্তু আশ্চর্য হইনি। মানে এই সিদ্ধান্তটা অত্যন্ত বিরক্তিকর এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে যতদূর যাওয়া উচিত যাব, আমাদের সকলেই যাবে। আমাদের ভারতীয় জনতা পার্টি যদি মানে ভাবনা চিন্তার দিক দিয়ে বলি, আমরা এর তীব্র বিরোধিতা করি এবং যারা দাবি করেছিলেন যে সেখানে রামনবমীর উদযাপন করবেন, তারা চাইলে আদালতের দ্বারস্থ হতে পারেন, আমার এ নিয়ে কিছু বলার নেই। কিন্তু আমি একজন কি বলবো, পশ্চিমবঙ্গের রাজনীতির ওয়াচার হিসেবে, একজন বিশ্লেষক হিসেবে আমি কিন্তু অবাক হইনি। তার কারণ হচ্ছে, একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক যে তাদের যে ওখানকার রাজনৈতিক যে পরিস্থিতি, তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে শাসক দল, তাদের এমনিতে মারামারি প্রায়ই হয়, কিন্তু কখন কোথাও একটা মিশে গেছিল কোথায়? সেটা হচ্ছে ধর্মদ্রোহিতা, হিন্দু ধর্ম বিরোধিতা, শ্রীরামচন্দ্র বিরোধিতা। তাই প্রথম থেকেই রামের বিরোধিতা করব। রামের নাম করলে সেখানে বলা হয়, অনেকের মুখে শুনেছি, রাম তো নাকি কাল্পনিক চরিত্র ইত্যাদি। আমি জানি না, এ নিয়ে তো কখনো ওদের সঙ্গে তর্কে গিয়ে লাভ নেই, রাম কাল্পনিক চরিত্র কিনা, তাহলে পৃথিবীর এতগুলো দেশে রামকে নিয়ে এত চর্চা কিনা, সে নিয়ে তো প্রশ্ন করাই যেতে পারে। সেই আলোচনা আমি করব না, ওদের কাছে কোনো প্রশ্ন করে লাভ নেই। আমি অবাক হইনি এই কারণে যে এটাই স্বাভাবিক, ওরা এটাই করবে। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মূলত পরিচালিত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় উগ্র বামপন্থী মানসিকতার কিছু লোকের দ্বারা। সেখানে আবার একটু ফিকে বামপন্থী, অর্থাৎ সিপিএমেরও কিছু লোকজন রয়েছে ওখানে, শিক্ষকদের মধ্যেও তাদের একটা প্রাধান্য রয়েছে। আর এখন তৃণমূল কংগ্রেস, তারা ফিকে লাল সবাইকে মিলে তো একটা প্ল্যাটফর্ম, সেখানে ফিকে ডিপ অতি ডিপ সব কটার লোক এক জায়গায় জুটেছে, ফলে তারাও এক হয়ে গেছে। তাদের তো একটা ভয় যে বিজেপি যদি এখানে কোনোভাবে তার প্রভাব বৃদ্ধি করে, তাহলে ওদের করে কমে খাওয়া বন্ধ হয়ে যাবে। এটা বিজেপির ছিলই না, এটা চেয়েছিল ব্যক্তিগতভাবে কিছু মানুষ, তাদের অস্বীকার করা হয়েছে। তার মধ্যেও তারা বিজেপি সাফল্য ব্যর্থতা খুঁজল। এই যে বলে না, ওই দড়িকে দেখে কেউ সাপ সাপ বলে চাচায়, দুটো কারণে চাচায়। হয় সে নিজে প্রচণ্ড আতঙ্কিত, দড়ি দেখে সাপ ভাবছে, অথবা সে অপ্রয়োজনে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। আমার ধারণা পশ্চিমবঙ্গের এই দলটা দুটোই, একদিকে তারা আতঙ্কিত, অন্যদিকে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে, নিজের আতঙ্কটা অপরের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে, যার জন্য এই ঘটনা ঘটিয়েছে। স্যার আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কেউ জয় শ্রীরাম ধ্বনি দিলে তিনি কেড়ে কেড়ে বলে তেড়ে যাচ্ছেন, বা যখন রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হয় সেখানে মুখ্যমন্ত্রীর কাছেও আমন্ত্রণপত্র এসেছিল, তিনি জানতনি। উপরন্তু তৃণমূলের বেশ কিছু নেতা বা বেশ কিছু যুবনেত্রী তারা বিভিন্ন রকম কথা বলছেন, যে কেউ বলেছিলেন রাম মন্দিরের সামনে বাটি নিয়ে বসতে হবে, কেউ তো রামের জন্মবৃত্তান্ত সম্পর্কেই প্রশ্ন তুলে দিয়েছিলেন। অযোধ্যার রাজা যিনি দশরথ, তাকে নাকি ডেকে জিজ্ঞাসা করতে হবে রাম কোথায় জন্মেছিলেন, কিষ্কিন্ধা বা কলকাতা, এইসব প্রশ্ন উঠেছিল। সেখানে দাঁড়িয়ে আজকে তৃণমূলেরই দেব তিনি বলছেন যে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন রামনবমীর মিছিলে, এবং যে সায়নী যিনি বলেছিলেন যে রাম মন্দিরের সামনে নাকি বাটি নিয়ে বসতে হবে, তিনি বলছেন যে শ্রীরামের নামে শুধুমাত্র বিজেপির অধিকার নেই, শ্রীরাম সকলের জন্য, 365 দিন বিজেপি রাম নামের জন্য, রাম নাম দিয়ে ভোট চায়, আমরা উন্নয়ন দেখিয়ে ভোট চাই। এবং তারপরে তিনি যেটা যোগ করছেন যে আমাদের বাংলাতে যেখানে লক্ষ্মীনারায়ণকে একসঙ্গে দেখা হয়, যেখানে রাধাকৃষ্ণের একসঙ্গে পুজো হয়, সেখানে আমরা মাতৃশক্তি জয়গানকে সিয়াপতি রামচন্দ্র কি জয় এই কথাও বলি। মানে ঘুরে ফিরে সেই রাম নামেই এসে তারা দাঁড়ালেন। এই মানে এই যে ভুল বদল, এর কারণটা কি হতে পারে? ঠেলার নাম বাবাজি, ও ঠেলার নাম বাবাজি বলে, সব ঠেলার নাম বাবাজি হয়েছে। নইলে ওই যাদবপুরের প্রার্থী, ও তো একসময় কট্টর সিপিএম ছিল। যখন সিপিএম ছিল তখন শিবলিঙ্গে কি করবে বলেছিল সকলেই জানে। ওই নোংরা কথা আমি আর মুখে আনতে চাইছি না, যে যা বলেছিল সেটা তার রুচির ব্যাপার। আবার সেই যখন রাম মন্দির হলো, রাম মন্দিরের সামনে বাটি হাতে বসার কথা বলেছিল। আমি জানি না এটা ঠিক কী রুচির পরিচায়ক। রাম মন্দির হওয়ার পরে সেখানে যে রাজ্য থেকে সবচেয়ে বেশি ভিজিটাররা গেছেন মন্দির পরিভ্রমণ করতে, সবচেয়ে বেশি মানুষ বাংলা থেকে গেছেন, ওই খবরগুলো তো রাখে না। অর্ধশিক্ষিত হলে যা হয়, এটা তো অর্ধশিক্ষিত। ফলে এখন বুঝে গেছে যে যা করেছে ভুল করেছে। এখন যাদবপুরে প্রবল চাপের মুখে রয়েছে। প্রবল চাপ এই কারণে
শিবলিঙ্গকে নিয়ে যা যা বলেছিল তার একটা বড় বার্তা কিন্তু মানুষের কাছে চলে গেছে, বিশেষত মহিলারা যারা শিব পুজো করে। শিব ঠাকুর কিন্তু মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ঠাকুর। মহিলারা শিব ঠাকুরের ব্রত রাখে, পুজো করে, উপোস রাখে, নীল পুজো করে, শিবরাত্রি করে। সেই মহিলাদের কাছে ওই বার্তাটা গেছে যে এই মেয়েটা এই ধরনের কথাবার্তা বলেছিল, এই মহিলা এই ধরনের কথা বলেছিল। তারপর খবরটা তো পেয়েছে যে রামের অযোধ্যার রাম মন্দির হওয়ার পরে কত বাঙালিরা গেছে অযোধ্যায়। খবর পেয়ে এবারে বুঝেছে যে মহা বিপদ, এবারে রামের চরণে আশ্রয় নিই। আশ্রয় কি হবে? রাম তো সবাইকে আশ্রয় দেন ঠিক, কিন্তু রামের সঙ্গে আরেকটা কথা যুক্ত। রাম দুষ্টের দমন করেন, শিষ্টের পালন করেন। অতি দুষ্টকে রাম কিন্তু খুব গুরুত্ব দেন না, তাদের দমন করেন। এটা বুঝতে হবে। আরে খালি রাম নাম ধরলেই তো হয় না। রামের সঙ্গে যারা বাস্তবে ছড়িয়ে আছে যে মানুষগুলো, তাদের প্রতি, অন্যান্য দলের মানুষদের প্রতি, তাদের প্রতি সহানুভূতি জানাতে হয়, ভদ্রতা সভ্যতা দেখাতে হয়। সেই সব কিচ্ছু করলাম না, দরকারে রামের আশ্রয় নিলাম। রাম কি ওদের কেনা সম্পত্তি নাকি? এটা বুঝবে আগামী দিনে, যখন ভোটের রেজাল্ট বেরোবে তখন বুঝবে। স্যার, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে রামচন্দ্র নাকি বহিরাগত। সেখানে আপনারাই বলেছিলেন যে কি করে রামচন্দ্র বহিরাগত হন, কারণ যখন দুর্গাপুজো রামচন্দ্র, যে দুর্গাপুজো আমাদের এখানে প্রধান উৎসব, সেটা রামচন্দ্রের প্রচলন করেছিলেন। বা আপনারাই বলেছিলেন যে আমাদের বাঙালিদের মধ্যে প্রচুর নাম আছে যেগুলো রাম দিয়ে হয়। তো সেখানে দাঁড়িয়ে রামচন্দ্রকে বহিরাগত বলার পর হঠাৎ করে দেখা গেল রামনবমীর ছুটি দেওয়া হচ্ছে, এবং তারপরে বিজেপিকে কটাক্ষ করে দেবাংশু, তৃণমূলের প্রার্থী তিনি এবং তিনি তৃণমূলের একজন মুখপাত্রও বটে, তো সেই দেবাংশু তিনি বলছিলেন যে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে পাই সেই রামচন্দ্রকে আমরা পুজো করি, কিন্তু যিনি এই বিজেপির মানে ভোট প্রচারের জন্য যে রাম আসে সেই রাম আমাদের নয়। এবং রামচন্দ্রকে নাকি তারা খুঁজে পান ধূপের গন্ধে, ধোঁয়ার গন্ধে, অথবা হোম যজ্ঞের আগুনের মধ্যে। সেখান থেকে রামচন্দ্রকে খুঁজে পান, সেই রামচন্দ্র সকলের জন্য, বাকি নাকি কোনো রামচন্দ্রের অস্তিত্ব নেই। কি বলবেন? ওগুলো এখনো নাবালক আছে, ওদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে রামচন্দ্র বহিরাগত মানে কোথাকার বহিরাগত? রাম বাংলার নন, রাম ভারতের কোথাও নন। এরা জানে না যে রাম হচ্ছেন গোটা বিশ্ব সভ্যতার প্রতি ভারতের সবচেয়ে বড় অবদান। এরা জানে দক্ষিণ পূর্ব এশিয়া ঘরের পাশেই বার্মায় ইয়ামায়ানা কাকে বলে, ওটা রামায়ণেরই ওই বার্মা নাম। ওরা জানে রামাকেইন, যেটা থাইল্যান্ডের জাতীয় গ্রন্থ, ওরা মর্যাদা দেয় জাতীয় কাব্যগ্রন্থ, ওটা রামেরই। ঠিক সেরকম ইন্দোনেশিয়ার মতো একটা মুসলিম কান্ট্রি, যেখানে জাভা বালিতে রামায়ণ চলে, ইন্দোনেশিয়ার মতো মুসলিম কান্ট্রিতে গ্রামে গ্রামে, আমাদের গ্রামে গ্রামে যেরকম কৃষ্ণের পালাগান হয়, ওখানে রামের পালাগান হয়, খবর রাখে। মালয়েশিয়ায় রামের যে গল্প আছে এগুলো খবর রাখে। লাওসে রামের গল্প খবর রাখে? খবর রাখে না। কম্বোডিয়াতে রাম নিয়ে যে স্থানীয় মিথগুলো প্রচলিত খবর রাখে? কিচ্ছু খবর রাখে না। খবর রাখে না কারণ এরা খবর রাখতে চায় না, অথবা খবর রাখার যোগ্যতাও নেই। খবর রাখতে গেলে একটু পড়াশুনো করতে হবে। এই দলে থেকে, তৃণমূল দলে থেকে পড়াশুনো, ও তো মা সরস্বতী ওদের দেখে উল্টো দিকে দৌড় মারবে। ফলে কিছুই হয় না, কিছুই পড়ে না। অর্ধশিক্ষিত হলে যা হবার তাই হয়। আরে রাম হচ্ছেন, আবার আমি বলছি, বিশ্ব সভ্যতার যে চরিত্র সবচেয়ে বেশি আলোচিত, রাম ইজ ওয়ান অফ দেম। রাম সব মানে তার যে চরিত্রের, তার যে কি বলবো, তার যে ভূমিকা, তার যে ভাবনা, তার যে মানে ফিলোসফি, এগুলো প্রত্যেকটাই কিন্তু মানুষের কাছে গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য, শুধু ভারতে নয় ভারতের বাইরেও। সেগুলো বুঝলে এদের হাল এই হতো না। তখন এরা বহিরাগত বলেছে, এখন দেখি যে বিপদ। এখন ভোট পেতে গেলে রামের চরণে আশ্রয় নিতে হবে। তো আপাতত রামের চরণে আশ্রয় নিক, এই নির্বাচনে হেরে যাক, পরে ভালো করে প্রায়শ্চিত্ত করলে তখন রাম নিশ্চয়ই ওদের দয়া করবেন। আপাতত হার অবধারিত, কিছু করার নেই। আপনি একটু আগে বলছিলেন যে রাম হচ্ছেন এমন একজন যিনি সকলকে আশ্রয় দেন, কিন্তু তার সঙ্গে দুষ্টের দমন, শিষ্টের পালনও করেন। কিন্তু এই কথাটাই কিন্তু ঘুরিয়ে তৃণমূল বিজেপির দিকে তুলছে। মানে এই যে দেবাংশু, তারই বক্তব্যের মধ্যে একটা জায়গায় রয়েছে, তিনি বলছেন যে যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন, অর্থাৎ বিজেপিকে আঙুল তুলে বলছেন যে যারা রাজনীতির মঞ্চে মানে রামকে নামিয়ে আনেন, ভগবান রাম তাদেরকেই দমন করবেন। কি বলবেন? আর সে করুন, কোনো আপত্তি নেই। ভগবান রাম কাকে দমন করবেন না করবেন সেটা ভগবান রামকে, রামের হাতেই ছেড়ে দেওয়া হোক। এইসব মানে কাঠবিড়ালিদের সে নিয়ে অত ইয়ে করার দরকার নেই। এরা বরং একটাই কাজ করুন, রাম যখন সেতুবন্ধ করেছিলেন, কাঠবিড়ালি পাথর দিয়ে সাহায্য করে, ছোট ছোট পাথর দিয়ে। এবং জনশ্রুতি আছে রাম নাকি কাঠবিড়ালির পিছনে আদর করে হাত বুলিয়ে দিয়েছেন, তার জন্য তার এরকম দাগ দাগ রয়েছে। এগুলো জনশ্রুতি,
বা এগুলো এক ধরনের মিথ তৈরি হয় যে কোনো মানুষ বা যে কোনো মহাপুরুষকে কেন্দ্র করে বা যে কোনো ঈশ্বর মানে ঐশ্বরিক চরিত্রকে কেন্দ্র করে। আপাতত ওরা কাঠবিড়ালির ভূমিকা পালন করুক, সমাজটাকে ভালো করুক। মানুষ ওদের পরপর 3বার সুযোগ দিয়েছে, ওরা সমাজটাকে নষ্ট করেছে। কাঠবিড়ালির ভূমিকা পালন করুক, তাতে আগামী দিনে রাম যদি ওদের দয়া করেন। স্যার, যেখানে আমরা দেখছি যে সারা ভারত জুড়ে যে ভোটের যে সমীক্ষা হচ্ছে, সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে যে বিজেপি প্রায় 370-এর ওপরে আসন পাচ্ছে, আমরা বিভিন্ন ভোট সমীক্ষায় দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঙ্কার দিচ্ছেন যে বিজেপি যে নাড়া লাগাচ্ছে আপকি বার 400 পার, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন আগে 200 তো পার করে দেখাক। কি বলবেন এই বিষয়ে? अरे बापे बोलते हैं इसी बार 400 पार, इसी बार 200 भी पार नहीं होगा तुम्हारा। पहले बार अगर 100 भी पार नहीं हुआ तो एक बार 200 भी पार नहीं होगा। না, এটা উনি ওনার দলের যারা সদস্য সমর্থক তাদের যে একেবারে ভেঙে পড়া মানসিকতাকে তুলে ধরার জোর করার চেষ্টা করছেন, জোরদার করার চেষ্টা করছেন। ওটা উনি করতেই পারেন। তিনি একটি দলের নেত্রী, সেই দলের ক্যাডারদের বা দলের সমর্থকদের তাদের মনোবলকে একটা উচ্চতায় নিয়ে যাওয়া তার কর্তব্যের মধ্যে পড়ে। সেটা করতে গেলে বিজেপি কম পাবে, সেটাও তাকে বলতে হবে। কিন্তু আমাদের কথা তো আমরা বলবো। আমি শুধু ওনাকে একটা কথা স্মরণ করিয়ে দেবো, যখন আজ থেকে মাস 4 আগেও বিভিন্ন জনমত সমীক্ষায় পশ্চিমবাংলায় দেখাতো বিজেপি 15, 16, 17 আর তৃণমূল 25, 26, 27, আজকে কি দেখাচ্ছে? যারা কোনো কালে বিজেপিকে খুব বেশি দেখায় না তারাও দেখাচ্ছে যে 20-20, তৃণমূল 20, বিজেপি 20 এবং কংগ্রেস 2। এটা দেখাচ্ছে। আসলে তারা যদি ব্যালেন্স করার চেষ্টা করে, হয়তো ব্যালেন্স করার চেষ্টা করেছে। বাস্তবটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বলে একটি রাজনৈতিক দলে ভোট যখন কমতে থাকে সেই ভোট কিন্তু তোলা যায় না, ওটা তলিয়ে যেতে থাকে। তৃণমূলের ভোট তলিয়ে যাচ্ছে, গত 4-5 মাস ধরে ভোট কমছে। সন্দেশখালী ভোট কমিয়েছে, চুরির অভিযোগ ভোট কমিয়েছে। মানুষ এই দলটাকে আর ভোট দিতে চায় না। আমি একাধিক জনমত সমীক্ষা বলবো, যেরকম ইন্ডিয়া টিভি বা এইরকম খুব বিখ্যাত সংস্থা জনমত সমীক্ষক গোষ্ঠী, নিউজ টাইমস নাও, তার জনমত সমীক্ষা পরিষ্কার দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি অনেক বেশি আসন পেতে চলেছে। 23টা, 24টা, 25টা দেখাচ্ছে। আজ থেকে প্রায় 2 মাস আগে ফেডারেল বলে একটা সংস্থা বিজেপিকে 29টা আসন দেখিয়েছে। আসনের চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কত % ভোট। নির্বাচনের 6 মাস আগেও বিজেপিকে সবাই 40 বা তার নিচে দেখাচ্ছিল, এখন 42 থেকে 44 দেখাচ্ছে। তৃণমূলেরও কাছাকাছি ভোট, কিন্তু মনে রাখতে হবে তৃণমূল একটা বিশেষ কমিউনিটির ভোট পায়, তৃণমূল কিন্তু সবার ভোট পায় না। ফলে যদি এমন হয় 42টা আসনে একটা বড় অংশের মানুষ তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নেয়, তৃণমূল একেবারে মুখ থুবড়ে পড়বে। আমি পশ্চিমবাংলার রাজনীতি আমি বলে দিচ্ছি আজকে, মুখ থুবড়ে পড়বে। এবং হয়তো সেটা সময়ের অপেক্ষা। উনি বুঝতে পেরেছেন বলি বিজেপি 200টা পাবে, সেই কথা বারবার বলছেন। এটা আতঙ্ক থেকে বলছেন, নিজের দলের সদস্যদের মনোবল রক্ষা করার জন্য বলছেন। আমি আবার বলছি তার সেই অধিকার রয়েছে, কিন্তু বাস্তবটা হচ্ছে যে এবার আর কিচ্ছু নয়। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোর বধিব পরাণ। মানুষ কিন্তু এবার ঘুঘুকে ধরে ফেলেছে, কিছু করার নেই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি যদি সরকারে আসে আবার নতুন করে, তাহলে নাকি মানুষের নিজস্ব ইচ্ছা খুশিতে কিছু করার থাকবে না, বিজেপি সমস্ত কিছু ঠিক করে দেবে যে মানুষ কি করবে। এবং এই প্রসঙ্গে তিনি বলছেন যে সকালে বা বিকেলে চায়ের সঙ্গে নাকি গোমূত্র পান করার নিদান দেবে বিজেপি, সেটাই মানুষকে করতে হবে। ডিনারের সাথে অথবা ব্রেকফাস্টের সঙ্গে হয়তো গোবর খেতে হবে, ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। এবং তার সঙ্গে তিনি বলছেন যে ডাবল ইঞ্জিনের দরকার নেই, মানুষ ডাবল ইঞ্জিন দেবে, সরকারের ডাবল ইঞ্জিনের দরকার নেই। লিখে দেবে সকালবেলায় চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলায় কি খাবে, গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে। না, ডাবল ইঞ্জিনের দরকার নেই। পশ্চিমবাংলা একটা সিঙ্গেল ইঞ্জিন সরকার চলছিল, তারা মানুষকে কি উপহার দিয়েছে? মানুষকে উপহার দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় চুরির ঘটনা। 2, মানুষের স্বপ্নটা চুরি হয়ে গেল। চাকরি তো চুরি গেছিল, মানুষের স্বপ্ন চুরি হয়েছে, শিক্ষিত মানুষের। এরা যেখানে হাত দিয়েছে সেখানে চুরি হয়েছে। এরা যেখানে গেছে, এই দলের লোকগুলো যেখানে থাকে সেখানে চুরি করে। সমাজের সর্বত্র অসৎ লোকগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে। অযোগ্য, অসৎ, চোর, তারাই সর্বত্র রাজত্ব করে বেড়াচ্ছে। এরকম একটা ব্যবস্থা যেখানে উন্নয়ন নেই, কিচ্ছু নেই, একটা শিল্প হয়নি।
কেন আছে এই দলটা? মানুষ তো এবার প্রশ্ন করছে কেন আছে, ওয়াই? লোককে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট নিয়ে 500 কোটি 1000 কোটি কামাতে কিছুতেই এই দলটাকে আর রাখা যায় না। আর ভারতীয় জনতা পার্টি যেখানে আছে, কোথায় গোমূত্র খাওয়ানো হচ্ছে? এখন গোমূত্র আজকাল অনেক প্রসেসিং সব জিনিস বেরিয়েছে, সেগুলো এনারা ব্যবহার করে দেখতে পারেন। অনেক কোম্পানি বিক্রি করে, খাওয়ার জন্য বিক্রি করে না, কিন্তু অনেক অনেক জায়গায় বিক্রি হয়। এখন যেখানে যেখানে বিজেপি আছে, একবার চলে যান তো উত্তরপ্রদেশে, একবার চলে যান মধ্যপ্রদেশে, একবার চলে যান রাজস্থানে, কোথায় মানুষকে গোমূত্র খাওয়ানো হয়? মানুষ হিসেবে ভুলবে এই ধরনের কথাবার্তা বললে? অবশ্য লোকে জানে উনি এই ধরনের কথাবার্তাই বলেন, আজকাল কেউ গুরুত্বই দেয় না, কেউ গুরুত্ব দেয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সন্দেশখালির যে ঘটনা সেটা নাকি পাবলিসিটি দিয়ে বড় করা হয়েছে, আদতে নাকি সেরকম কোনো ঘটনা ঘটেনি। যেখানে আমরা বারবার দেখেছি সন্দেশখালির যারা মা বোনেরা তারা বারবার বলছেন মুখ্যমন্ত্রী আপনি আসুন দেখে যান আমরা বহিরাগত কিনা, মুখ্যমন্ত্রী তাতে কর্ণপাত করেননি। আজকে দাঁড়িয়ে বলছেন সেটা নাকি সম্পূর্ণ পাবলিসিটি করে বাড়ানো হয়েছে। সন্দেশখালিতে জমি জমা সংক্রান্ত যে কিছু গোলমাল হয়েছে সেটা তিনি স্বীকার করছেন, কিন্তু এই যে মহিলাদের ওপর চরম নির্যাতন, রাত্রিবেলায় পিঠে বানানোর জন্য ডাকা, এবং যে কারণে সন্দেশখালি ইস্যু এত বড় হয়ে উঠলো এবং সেখানে এনআইএ পর্যন্ত তদন্ত করতে চলে এলো, কারণ সেখানে মাদক পাচার, নারী পাচার ইত্যাদি প্রচুর মানে কি বলবো পাচার করা বা মাফিয়ারা, যে ইন্টারন্যাশনাল মাফিয়ার একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশখালি ঘটনা নাকি জাস্ট ইস্যুটাকে মানে কোনো রকম প্রোপাগ্যান্ডা করে বড় করা হয়েছে, আসলে নাকি শুধু জমি জমা সংক্রান্ত কিছু টুকটাক ঘটনা ঘটেছে। ভাবতেও অবাক লাগে। দেখো, এই সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চম্পলা সর্দারের ঘটনায় গোটা পশ্চিমবাংলা একেবারে তোলপাড় করে দিয়েছিলেন। এই সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সম্ভবত নদিয়া বা ওই অঞ্চলে কোনো একটি মেয়ে রেপড হয়েছিল, প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এক সিপিএম নেতার ছেলের হাতে, তাকে নিয়ে গিয়ে রাইটার্স বিল্ডিংয়ে নিয়ে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর ঘরের সামনে বসে পড়েছিলেন। এই সেই মুখ্যমন্ত্রী, এই সেই মুখ্যমন্ত্রী আবার যিনি ক্ষমতায় আসার পরে যেখানে মহিলারা নিজেরা বলছে তাদের উপর নির্যাতন হয়েছে, তাকে বলছেন যে ওগুলো তেমন একটা কিছু নয়। এটাই হচ্ছে পরিবর্তিত সিচুয়েশন, পরিবর্তিত পরিস্থিতি বোধ এটাই হয়। ক্ষমতায় পেলে মানুষ এইভাবে বদলে যায়, কিন্তু কথা হচ্ছে ক্ষমতায় আসার পর মানুষ যখন বদলে যায় সে তো ধরা পড়ে যায়, তার আগেকার ক্রেডিবিলিটি ফেরে কি? আরে ক্ষমতা থেকে এবার তাকে যেতে হবে, সবাই জানে। লোকসভা নির্বাচন মোটামুটি একটা মানে রাস্তা তৈরি হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় থাকবে না। জুন মাসের পরে কত আসন পাবে আমি বলতে পারবো না, যত কম পাক এই খুব বেশি আসন পাবে না। আসন পাক বা না পাক এই দলে যাওয়ার রাস্তা রেডি হয়ে গেছে, যেতেই হবে, কিচ্ছু করার নেই। এরপরে যখন তিনি রাজনীতি করতে আসবেন মানুষ এই প্রশ্নগুলো তো করবে, উত্তর দিতে পারবেন তো? এরপর কারোর পাশে গিয়ে কথা বলার হিম্মত হবে তো? যেখানে মহিলারা নিজেরা বলছেন আমি নির্যাতিত হয়েছি, আইন কি বলে তাদের বিরুদ্ধে তো মামলা করতে হয়, শতপ্রণোদিত। আপনার উচিত ছিল পাশে দাঁড়ানো, আপনার উচিত ছিল গিয়ে বলা যে হ্যাঁ প্রশাসনিক শৈথিল্য ছিল, আমি কিন্তু দায়িত্ব নিচ্ছি, আমি আর এই কাজ হতে দেব না। আপনি বললেন কি? আপনি বললেন যে এগুলো তেমন একটা কিছু নয়, এর গুরুত্ব কম দিলেন, অথচ এই শাহজাহান বাহিনী সেখানে 600 কোটি টাকা কামিয়েছে, সেটা এখন প্রমাণিত। তারা মহিলাদের উপর এরকম অমানসিক নির্যাতন করেছে, সেটার হাজার হাজার প্রমাণ পাওয়া যাচ্ছে। এনআইএ হলো, তারপরেও এইসব বললেন। আমি জানি না নিজের ইমেজকে, নিজের ভাবমূর্তিকে কোন অতল তলে আপনি নিয়ে যাচ্ছেন। যত অতল তলে নিয়ে যান ওটাকে আর তুলে আনা যাবে তো? যাবে না, আমি বলেছি যাবে না, অসম্ভব, ও শেষ হয়ে গেছে। এই আপনার ভাবমূর্তি শেষ, আর তৈরি করা যাবে না। স্যার আমরা দেখেছিলাম যে এই ভোটের আগে আগেই দুটো খুব মারাত্মক ব্যাপার হয়েছে, যেটা হচ্ছে একজন অরবিন্দ কেজরিওয়াল আর ওইদিকে হেমন্ত সোরেন, দুজন মানে মুখ্যমন্ত্রীকে, দুটো রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে নেওয়া হয়েছে এবং হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে মন্ত্রিসভা তার বিরুদ্ধে কিন্তু প্রচুর এরকম মামলা রয়েছে, মানে অত্যন্ত দুর্নীতির বিভিন্ন প্রচুর মামলা রয়েছে এই সরকারের বিরুদ্ধে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো পরিস্থিতির জন্যই তৈরি এবং আমার ঘরও যা জেলও তাই, কোনো যায় আসে না, আমি অনেক সংঘর্ষ করেছি, তাই যদি এখন আমাকে ওরা জেলে পুরে দেয় তাহলে আমি বরঞ্চ একটু মানে বিশ্রাম করতে পারবো, কিন্তু তাই বলে কবে আমায় জেলে পাঠাবে তার জন্য আমি চুপ করে বসে থাকবার পাত্রী নই। এদের যা অত্যাচার তার চেয়ে জেলে যাওয়া ভালো, এরা গণতন্ত্রটাকেই জেলে পাঠিয়ে দিয়েছে। স্যার আপনার কাছে প্রশ্নটা হচ্ছে কোনোভাবে কি তিনি এটা মানে রিয়েলাইজ করতে পারছেন বা উপলব্ধি করছেন যে হয়তো তারও জেলে যাওয়ার সময় এসে গেছে, তার জন্যই তিনি এই জাতীয় কোনো কথা বলছেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু কোথাও একটা আশঙ্কার মেঘ দু চোখে দেখা যাচ্ছে। প্রচণ্ড ভয় গ্রাস করে ফেলেছে এই দলের টপ টু বটম। আরে ভয়হীন সেই থাকবে যে অন্যায় করেনি, আর যে অন্যায় করেছে সে তো ভয় পাবে।
এই যে বারবার জেলে নিয়ে যাক, আমি রেডি আছি, এই কথা বলার মাধ্যমে তো ভয়ের বহিঃপ্রকাশ ঘটছে। এত ভয় কিসের? কেন এত ভয়? কারণ জানেনই তো যে কাজ ঠিকঠাক হয়নি, অনেক অন্যায় হয়েছে, অনেক অপরাধ হয়েছে, এবং একে একে যখন হাতে প্রমাণ নিয়ে ইডি বা সিবিআই আসতে শুরু করবে, এই দল কি করবে? এই দলটা তাই ভয় কিচ্ছু করার নেই, এই ভয় একদিন কিন্তু শেষ করবে। ভয়েরও কারণ আছে, কারণ অপরাধ করেছে, আর অপরাধ করলে সাজা তো পেতেই হবে। ক্রাইম নেভার পেজ, এটা তো বহু পুরনো একটা কথা, কিছু করার নেই। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে নির্বাচন কমিশনের কাছে অনেকেই তথ্য জানার জন্য মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে আবেদন জমা করেছেন, এবং সেই অ্যাক্টের ভিত্তিতে তারা জানতে চাইছেন যে ইভিএম এর যে চিপ সেটা কোন সংস্থা তৈরি করেছে এবং কোন সংস্থা লাগিয়েছে। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন একেবারে পুতুলের মতো কাজ করছে, তারা হ্যাঁও বলছে না, নাও বলছে না, কোনো উত্তর দিচ্ছে না, কোনো রকম মুভমেন্টও করছে না। কি বলবেন? আমার কথা হচ্ছে, এদেশে আরটিআই বলে একটা বিষয় আছে, সে আরটিআইকে কি প্রশ্নের উত্তর দেওয়া হয় কি না দেওয়া হয় সেই বিষয়গুলো নিয়ে আইন আছে। সবাই সব প্রশ্নের উত্তর পায় না। কে কি প্রশ্ন জানতে চেয়েছে আমি বলতে পারবো না, সেগুলো যদি তারা বলে, কারণ মুখ্যমন্ত্রী মুখ থেকে ওগুলো শুনতে চাই না কে কি বলেছে, তারা যদি তাদের কাছ থেকে শুনতে পাই যে তারা এই জানতে চেয়েছে এবং সেগুলো পারমিসেবল জায়গার মধ্যে রয়েছে, নির্বাচন কমিশন জানায়নি, তাহলে বলা যেতে পারে। কিন্তু আমি আবার বলছি, আমি যদি আরটিআই করি যে উরি সেক্টরে ভারতের কজন সেনাবাহিনী কি অস্ত্র নিয়ে আছে, প্রতিরক্ষা দপ্তর জানাবে না। তাই নির্বাচন কমিশনে কি প্রশ্ন করেছে এবং নির্বাচন কমিশন সেগুলো জানাতে বাধ্য কিনা, সেটা আইনগত দিকটা দেখতে হবে, তারপরে আমরা কথা বলতে পারি, তাছাড়া কথা বলতে পারবো না। আমি তো আর খোলা মাঠে এরকম কথা বলতে পারি না যে সত্যি যে যা চাইবে তাকে দেওয়া উচিত অথবা কাউকে কিচ্ছু দেওয়া উচিত নয়। এ প্রসঙ্গে একটা কথা বলি, পশ্চিমবাংলায় যারা আরটিআই করে তারা উত্তরগুলো পায় তো আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজেরটা দেখুন না। পশ্চিমবাংলায় আরটিআই করলে তার উত্তর দেওয়া হয় না, অদ্ভুত উত্তর আসে। এই অভিজ্ঞতা বহু মানুষের। আমি চাইলে আপনাকে আমি আরটিআই অ্যাক্টিভিস্টদের অনেকের ঠিকানা দিয়ে দেবো, যাদের সঙ্গে কথা বলুন, তারা সত্যিকারের তথ্য পেয়েছে কিনা। ফলে আগে নিজেকে দেখুন, তারপর অপরের দিকে তাকাবেন। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে একটা দোষারোপ করা হয়েছিল যে তিনি নাকি হেলিকপ্টারে যাওয়ার সময় তার সঙ্গে টাকা পয়সা নিয়ে যাচ্ছেন, এই যে বিষয়টা নিয়ে একটা গোলমাল শুরু হয়েছিল, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি অভিষেককে বলেছি 10,000 কোটি টাকার মানহানির মামলা করতে, কারণ ওর চরিত্র হনন করা হয়েছে, কিছু পেলে তো অ্যাকশন নিতই, নিশ্চয়ই কিছু পায়নি তাই অ্যাকশন নেয়নি, তাই অভিষেককে বলেছি 10,000 কোটি টাকার মানহানির মামলা করতে। কি বলবেন? এখন আমি জানি যত টাকার মানহানি করা হয় তার একটা পরিমাণ টাকা কিন্তু আদালতে জমা রাখতে হয়, সম্ভবত 10 বা 20%। এখন 10,000 কোটি টাকার মানহানি মামলা করলে আমার ধারণা 2,000 কোটি টাকা আদালতে জমা রাখতে হবে। তো সেটা পারবেন তো? তাহলে এত টাকা আছে আপনাদের, তাই বলুন। সবাই তো জিজ্ঞেস করতো এই দলটার কত টাকা রয়েছে বা সেই নেতা নেত্রীদের কত টাকা রয়েছে যে তারা 10,000 কোটি টাকার মানহানি মামলা করবে। তা 10,000 কোটি টাকা মানহানি মামলা করুন, 2,000 কোটি টাকা জমা রাখুন, তারপর সত্যি যদি মানহানি হয় 10,000 কোটি টাকা পেয়ে যাবেন। তা নইলে আপনার টাকা সেরকম হলে বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, রাখুন, কেউ আপত্তি করেনি। যান। স্যার, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখে কিছু লোক চোর চোর বলে চিৎকার করেছিল, সেটা আমরা দেখেছি, এবং তার উত্তরে ময়নাগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কত সাহস, আমার গাড়ি দেখে চোর চোর বলে চিৎকার করছে, এটা নেহাত ইলেকশনের সময়, তাই তা না হলে জিপ টেনে ছিঁড়ে ফেলতাম। কি বলবেন? আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর, সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। সে তো উনি বলেন, কিন্তু একটা কথা বলি যে একবার রাম রাম বলতেই উনি তেড়ে গিয়েছিলেন, জয় শ্রীরাম বলা হয়েছিল, তাতেই তেড়ে গিয়েছিলেন। এবার অদ্ভুতভাবে চোর চোর বলার পরেও তেড়ে যাননি। আমি একটু অন্য কথা ভাবছি। দেখো, এখন ওই দলটা ক্ষমতায় রয়েছে, একেবারে হাতে মাথা কাটা দল, চাইলে লোকের ঘটিবাটি চাঁটি করে দিচ্ছে। এই দলের আমলেই আমাদের শয়ে শয়ে কর্মী খুন হয়েছে, সবই সত্যি। লোকে এদের ভয় পায়, এটাও সত্যি। কিন্তু তারপরেও মানুষ এই ধরনের উক্তি করছে, সাহস পাচ্ছে, মানে মানুষ এদের আর ভয় পায় না। এমন একটা পরিস্থিতি একদিন আসবে, এই দলটার সকলেই যখন রাস্তাঘাটে হাঁটবে, প্রত্যেকে এই ধরনের কথাবার্তা শুনতে হবে। সামলাতে পারবেন তো? আজকে যা করব কালকে তার ফল পেতেই হবে। যদি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তাকে মানুষ রেয়াত না করে, এরপর তৃণমূল দলের কাউকে রেয়াত করবে কি? তারপরে এই দলটার অস্তিত্ব থাকবে কি? এটা একটু ভেবে দেখুন।
স্যার আরেকবার একটু রামনবমীর প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের যে রামনবমীর মিছিল সেখানে বোমাবাজির ঘটনা ঘটেছে। আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রামনবমীর যে মিছিল হবে সেখানে নাকি চকলেট বোমা ফাটলে সেখানে এনআইএ-কে ঢুকিয়ে দেবে, এবং সত্যি সত্যি তার মুখের কথাকে প্রায় সত্যি করেই মুর্শিদাবাদের যে রামনবমীর মিছিল সেখানে বোমাবাজির ঘটনা ঘটলো, এবং সেখানে দাঁড়িয়ে আবু তাহের তিনি দাবি করলেন যে এখানে তৃণমূলের কেউ জড়িত নয়। কি বলবেন? দেখুন, একটা কথা প্রথম থেকেই যেভাবে রামনবমীকে কেন্দ্র করে এই রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক কর্তা নানা রকম মন্তব্য করছিলেন, তাতে অনেকের মনে আশঙ্কা ছিল যে এখানে রামনবমীতে না গোলমাল বেঁধে যায়। এখন একজন প্রশাসনিক কর্তা হিসেবে তার দায়িত্ব প্রত্যেককে নিরাপত্তা দেওয়া, তার দায়িত্ব যাতে কোথাও কোনো গোলমাল না হয় সেটা দেখা, এটাই হচ্ছে প্রশাসনের কাজ। প্রশাসন এখানে করেছিল কি, রামনবমীর সমস্ত রকম মিছিল বন্ধ করে দিয়েছিল, কোথাও মিছিল দিচ্ছিল না, আদালতের অনুমতি নিয়ে মিছিল করেছিল। গতকাল কিন্তু মুর্শিদাবাদে মিছিল আক্রান্ত হয়েছে, ফলে পরিষ্কার কথা, এর দায়িত্ব কিন্তু এই রাজ্য সরকারকে নিতে হবে। এই দায়িত্ব যারা উস্কানি দিয়েছেন তাদের নিতে হবে, কারণ মানুষ ধর্মাচরণ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, মানুষের ধর্মাচরণের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে, মানুষের ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে, এই সমস্ত ফান্ডামেন্টাল রাইটগুলো এই রাজ্যে লঙ্ঘিত হয়েছে। তাই এর উত্তর কিন্তু প্রশাসনকে দিতে হবে, কারণ মানুষ আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদে রামনবমীর মিছিল করতে গিয়ে। কে জড়িত না জড়িত সেটা তদন্ত হোক, এনআইএ তদন্ত করুক, যেরকম এক বছর আগের ঘটনার তদন্ত করছে ঠিক সেই রকম তদন্ত করুক, কারণ সেখানে অনেক কিছু চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই রাজ্যের প্রশাসনটা যে অপদার্থ, এরা যে প্রশাসনটাই চালাতে জানে না, সেটা বারবার প্রমাণিত হয়েছে। গতকাল আবার প্রমাণিত হলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুর্শিদাবাদের ঘটনা সেখানে সম্পূর্ণভাবে দোষ দিচ্ছেন বিজেপিকে, এবং সেই মুসলিম তোষণের ঘটনাতেই তিনি চলে যাচ্ছেন। তিনি বলছেন যে মুর্শিদাবাদের ঘটনা, আমি যদি বলি, পরিকল্পিত সংখ্যালঘুদের নামে মিথ্যে কথা বলা হয়েছে, এবং পরশুদিনের ঘটনা কারা ঘটিয়েছিল আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি, এবং একই জায়গায় পরের দিন গিয়ে আক্রমণ করলো কারা, বিজেপির বিধায়ক দলবল নিয়ে গেলেন, রামনবমীর মিছিল করতে গিয়েছেন, অস্ত্র হাতে নিয়ে যাবার কি দরকার ছিল? কি বলবেন? উনি প্রাণপণে চাইছেন এক ধরনের পোলারাইজেশন, তার কারণ ওনার ভোট পাওয়াটা এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। বিভিন্ন জনমত সমীক্ষায় বলছে যে তৃণমূল কংগ্রেসের ভোট কমছে, কমতে কমতে তলানিতে ঠেকবে। এইভাবে যদি কমতে থাকে তাহলে যখন নির্বাচন শেষ হবে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের ভোট 34-35%-এর গায়ে চলে এসছে। 34-35% ভোট পেলে এই দলটা 8-10টা বেশি আসনই পাবে না, তারও কম পেতে পারে। এই আতঙ্ক গ্রাস করে ফেলেছে। এখন উপায় একটাই, অন্তত উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ভোট যদি হয় সেখানে একেবারে আরও বেশি মানুষকে ভাগ করে দেওয়া। এটা সফল হবে না, কারণ মানুষ কিন্তু এই খেলাটা ধরে ফেলেছে। এটা খুব বিপজ্জনক খেলা। এই আগুনে হাত সেঁকতে গেলে হাত পুড়ে যেতে পারে। আমার ধারণা এবার সেই পর্যায়টা এসে গেছে। মিঠুন চক্রবর্তী একটা সময় কিন্তু শাসক দলেরই অংশ ছিলেন। সেই মিঠুন চক্রবর্তীকেই এবারে তৃণমূল সুপ্রিমো দোআঁশলা বলে মন্তব্য করলেন। তিনি বলছেন যে মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, জানতাম না, মানে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, স্যার একটু এই জায়গাটায় আমি এমফাসাইজ করছি, জানতাম না যে বাংলার আরেকজন গদ্দার আরএসএস এর অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়েছিল, নিজের ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস এর অফিসে গিয়েছিল, এবং যারা দোআঁশলা, যাদের কোনো আদর্শ নেই, তাদেরকে আমি মানুষ বলেই মনে করি না। স্যার প্রশ্নটা হচ্ছে, রাজ্যসভার এমপি করাটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল, সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোআঁশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। এখন ওনার দলটাকে উনি যদি তার সম্পত্তি মনে করেন, আমার কি বলার আছে, ওটা ওনার এবং ওনার দলের ব্যাপার। হ্যাঁ, ওনার দল তো ওনাকে নিয়েই, সুতরাং সেই নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু ওনার মনে হয়নি, এই মিঠুন চক্রবর্তী তো একসময় বামপন্থী ছিলেন, সুভাষ চক্রবর্তীর খুবই ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীকালে তিনি সিপিএমের সঙ্গে আর যোগাযোগ রাখেননি,
তিনি তৃণমূল করেছেন, তখন তার দোষ কেন মনে হয়নি? আমরা মনে করি একজন মানুষ সে তার রাজনৈতিক ভাবনা বদলাতেই পারে, সে কোনো সময় সিপিএম থাকে, অন্য সময় অন্য দলে যেতেই পারে। তো যখন সে সিপিএম ছেড়ে আপনার দলে এলো তখন সে ভালো ছিল, যখন সে আপনার দল ছেড়ে বিজেপিতে এলো তখন সে গদ্দার, সে দোঁয়াশলা। তো তাহলে আমাদের দলের এমএলএদের আপনি লোকসভায় টিকিট দিলেন কেন? তারা কি মুকুটমণি অধিকারী কি, বিশ্বজিৎ দাস কি, কৃষ্ণ কল্যাণী কি, তাদের সম্পর্কে এই শব্দগুলো প্রয়োগ করবেন তো? তারা তো বিজেপির ক্যান্ডিডেট হয়ে জিতেছিল, বিধানসভার এমএলএ, তাদের তো পদত্যাগ করার নেই। তাদের যদি আপনি পদত্যাগ করিয়ে নিজের দলে নিতেন কারো কিছু বলার ছিল না, আমারও বলার ছিল না। তারা বাইরে বলতো আমরা হচ্ছে তৃণমূল, ভেতরে বলতো সিপিএম, বিধানসভার মধ্যে কেউ জানতে পারতো না যে তারা তৃণমূল করে না। সবাই বিধানসভায় যারা সিদ্ধান্ত নেওয়ার কথা স্পিকারে ও বুঝতে পারেননি, তিনিও বলতেন যে ওরা তো বিজেপি করে, আইনসভার মধ্যে নাকি বিজেপি নিজেদের পরিচয় দেয়। আবার সেই লোকটাকে, বিশ্বজিৎ দাসকে আপনি বনগাঁ জেলার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন, তখন মনে হয়নি এই শব্দগুলো প্রয়োগ করা হয়নি? আসলে এটা একটা কথা আছে না যে আমি যখন নিজেরটা নিয়ে ভাবনা করি ওই সে নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় দাঁত কপাটি, ওই সেই মামাসিদের ছোটোবেলা সেই কথাটা। যখন নিজের দলের কথা আসছে তখন আর কোনো লজিক আপনাকে ফলো করতে হচ্ছে না, আপনি শুধু বিজেপির বেলাতেই লজিক ফলো করছেন। এটা চলবে তো ওইভাবে? চলবে না। মানুষ কিন্তু এই চালাকিগুলো ধরে ফেলেছে, কিচ্ছু করার নেই। স্যার একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে খুব কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলছেন যে বিজেপির এত বড় সাহস যে বলছে 3 মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এখন আমি বলি যে কে হরিদাস পাল, সাহস থাকলে করে দেখান। মায়ের অচলের দাম জানেন? আপনারা সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটা পাবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিচ্ছেন, এবং মা লক্ষ্মীর অধিকার কাটতে এসছে বিজেপি। লজ্জা করে না? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, মানে সাহস থাকলে দেখার মায়ের আঁচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের মাদারের কত দাম, হাত দিয়ে দেখি। কি বলবেন? এটা একটা অক্ষম অনুকরণ। এবারে আমরা যে সংকল্পপত্র প্রকাশ করেছি তার মূল থিমটা হচ্ছে মোদি কি গ্যারেন্টি। এবারে নিজেরা গ্যারেন্টি দেওয়া শুরু করেছে। আসলে বললাম না, এই দলটার কোনো কিছু নিজের নেই। ওরা নামটাও ধার করেছে কংগ্রেসের কাছ থেকে, তার সমস্ত শাখা সংগঠন কংগ্রেসের মতো। এবার যেহেতু মোদিকে গ্যারেন্টি বিজেপি বললো, এবার নিজে গ্যারেন্টি দেওয়া শুরু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার পরে পশ্চিমবাংলার, আপনিই তো বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে কোটি কোটি টাকা যাচ্ছে, আমি কালভার্টের জন্য টাকা দিতে পারবো না। তো আপনাদেরই কথা, আমাদের তো নয়। আপনিই বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার করার ফলে রাজকোষ ফাঁকা হয়ে গেছে, আমরা তো বলিনি। আপনি বলেছিলেন বীজের টাকা পাওয়া যাচ্ছে না, আমরা কেউ বলিনি। বরং আমাদের রাজ্য যেখানে, সেই মধ্যপ্রদেশে এর অনেক আগে আপনি ওই কন্যাশ্রী চালু করার আগে সেখানে লাডলি যোজনা চালু ছিল। এখন লাডলি বাহেনা যোজনার মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, আপনার সে টাকা বেশি দেওয়া হয় সেখানে। ওই শিবরাজ সিং চৌহান সেই সময় বা এখনকার যিনি মুখ্যমন্ত্রী বলেন না তো যে আমার এত টাকা চলে যাচ্ছে, আমি কালভার্ট বানাতে টাকা দিতে পারবো না, বলে না কেউ। কারণ তারা টাকার সংস্থান করে টাকাটা দিচ্ছে, আপনি টাকার সংস্থান করেননি, আপনি দেওয়া শুরু করেছেন। ফলে আপনার প্রশাসন, আপনার অর্থনৈতিক ব্যবস্থা গোটাটাই ভেঙে গেছে। কিচ্ছু করার নেই। এই প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক যে কাঠামোর পশ্চিমবাংলাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এই অযোগ্য পরিচালনার জন্যে। ফলে আমি আবার মানুষকে বলবো যে রাষ্ট্র পরিচালনা একটা অত্যন্ত জটিল কাজ এবং কঠিন কাজ। সেই দলকেই আপনারা বেছে নিন আগামী লোকসভা নির্বাচনে, যারা সঠিকভাবে সিদ্ধান্তটা নিতে পারবে এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আপনাদের সামনেই তো উদাহরণ রয়েছে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার কি জায়গা থেকে উত্তরপ্রদেশকে কোথায় নিয়ে এলো। তাই এই লোকসভা নির্বাচনে যদি আপনারা তৃণমূলকে হারাতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে খুব দ্রুতই সরকারটা পতন ঘটবে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, এক নতুন পশ্চিমবাংলা গড়ে তুলব, এটাই আমাদের অঙ্গীকার।